মাননীয় প্রধানমন্ত্রী, তিনি বললেন যে বঙ্গবন্ধুর কিছু হাতের লেখা পাণ্ডুলিপি পাওয়া গেছে। এটি প্রথম দুই বোন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার ছোট বোন শেখ রেহানা মিলে এটি পাওয়ার পর তো তাদের অন্যরকম উত্তেজনা, অন্যরকম অভিজ্ঞতা, সেই সঙ্গে সঙ্গে প্রচণ্ড বেদনা, কিন্তু তারপরও তারা অত্যন্ত যত্নের সঙ্গে এটি রক্ষা করেছেন। সেই জন্য এই বই, এই পাণ্ডুলিপি কীভাবে প্রকাশ করা যায় তার জন্য তিনি একটি কমিটি করেছিলেন। সেই কমিটির উপদেষ্টা ছিলেন ওই ইতিহাসবিদ অধ্যাপক সালাউদ্দিন, রাষ্ট্রবিজ্ঞানী শামসুল হুদা হারুন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এর সম্পাদনায় কাজ করার জন্য আমাকে এবং বেবি মওদুদকে প্রথম আমন্ত্রণ জানানো হয়েছিল। আমরা যোগ দিয়েছিলাম এবং অনুবাদের জন্য প্রথমে ছিলেন শামসুল হুদা হারুন সাহেব, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির তৎকালীন অধ্যাপক ফখরুল আলমকে দায়িত্ব দেওয়া হয়। এইভাবে কাজটা শুরু হয়। তিনি পাওয়ার ইতিহাসটা ভারী চমৎকার, ভারী চমৎকার। মানে 1971 সনে আমাদের ঢাকা শহরে পাকিস্তান বাহিনী ক্র্যাকডাউন করার পরে আমাদের বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের ধানমন্ডির 18 নম্বর রোডের একটি বাড়িতে রাখা হয়েছিল। বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। বাংলা নতুন বছর শুরু হলো, পবিত্র রমজান মাস শুরু হলো, একই সঙ্গে শুরু হয়েছে কঠোর লকডাউন। এটি সরকারি ভাষ্য, কঠোর লকডাউন। দেশের কোভিড পরিস্থিতি বিশ্বের অন্যান্য অনেক প্রান্তের মতোই উদ্বেগজনক হারে সংকটের দিকে এগিয়ে যাচ্ছে। মৃতের সংখ্যা বাড়তির দিকে, আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে এবং যে পরিমাণ রোগী টেস্ট করাচ্ছেন সেই হিসাবে যে আক্রান্ত, সেই অনুপাতও ঊর্ধ্বগামী। নানা রকমের পদক্ষেপ সরকারের দিক থেকে নেওয়া হয়েছে এবং একই সঙ্গে যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, সেই সিদ্ধান্তগুলোতে আবার খুব যে সরকার স্থির থাকতে পারছে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থির থাকতে পারছে তেমনটিও মনে হচ্ছে না। সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে আজকের তৃতীয় মাত্রায় যুক্ত হচ্ছেন ঢাকার ধানমন্ডি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর কামরুল হাসান খান। আমাদের সঙ্গে ঢাকার গুলশান থেকে যুক্ত হচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। প্রফেসর কামরুল হাসান খান, আপনার কাছ থেকে শুনতে চাই যে পরিস্থিতি কি মনে হচ্ছে, এবং লকডাউন শুরু হলো, এক ধরনের কঠোর পদক্ষেপ বলা হচ্ছে, কঠোর লকডাউন। যদিও এর আগের সপ্তাহে তো লকডাউন গেছে এবং সেই লকডাউনে আসলে লকডাউন বলে কিছু ছিল না, বরং উল্টো চিত্রটাই আমরা দেখেছি। এবং আমরা শুনছিলাম যে শুরু থেকেই ব্যাংক বন্ধ থাকবে, আবার দেখলাম ব্যাংক খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, আবার দেখলাম ব্যাংক খোলা থাকবে মানে ক্যাপিটাল মার্কেট খোলা থাকবে, ফ্লাইটগুলো যা অভ্যন্তরীণ এবং বৈদেশিক ফ্লাইট চলাচল করবে না, কিন্তু এখন দেখছি যে সিদ্ধান্ত হচ্ছে যে কোনো কোনো দেশের সঙ্গে ফ্লাইট চালু রাখা, এক ধরনের চিন্তাভাবনা চলছে। সব মিলিয়ে আপনার কাছ থেকে শুনতে চাই যে পরিস্থিতি যা, সেটিকে আপনি কিভাবে দেখছেন এবং যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটি আসলে ঠিকঠাক আছে কিনা। প্রফেসর কামরুল হাসান খান। ধন্যবাদ জিল্লুর রহমান। আজকে আমাদের বাংলা নববর্ষের প্রথম দিন, বাংলা নববর্ষ 28 এবং পবিত্র রমজানেরও প্রথম দিন। তো সেই হিসাবে আমি সকলকেই, যারা দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। তো আসলে আমাদের আজকে প্রাণের দিন, তো গোটা বাংলাদেশ প্রতি বছর এই দিনটিতে গ্রাম থেকে শহর জেগে ওঠে, নতুন করে উজ্জীবিত হয়ে, কিন্তু সেটা আমরা আজকে করতে পারছি না। সকলেরই একটু কষ্টের বিষয়। যাই হোক, আজকে লকডাউন শুরু হয়েছে, যেটা কঠোর লকডাউন বলা হয়েছে। আজকে সারাদিনই যে পর্যবেক্ষণটা করলাম, সেটি আমি মনে করি যথাযথই আছে। মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে,
এটি আমি মনে করি ভালোই। কিন্তু কথা হলো যে আজকে দেখেন আপনি যেটা বলেছেন, গোটা বিশ্বই কিন্তু এরকম একটা দ্বিতীয় বা তৃতীয় ঢেউয়ের মোকাবেলা করতে হচ্ছে। সেখানে অনেক দেশে লকডাউন দিচ্ছে, ভারতের তারা জনতার কারফিউ ঘোষণা করেছে। এখন আমাদের যে বিষয়গুলো জানতে পেরেছি আমরা ইতিমধ্যে, যে ধরুন যে গত প্রায় 15 মাস ধরে গোটা বিশ্বে এই করোনা ভাইরাস দাপিয়ে চলেছে। সেখানে আমাদের অনেক অভিজ্ঞতা অর্জন করেছি, আমরা দেশেও করেছি, আন্তর্জাতিকভাবে করেছি। সেখানে 3টি বিষয় কিন্তু আমরা সামনে নিয়ে আসি যে করোনা মোকাবেলা করার জন্য। প্রথম বিষয়টি হচ্ছে যে এর চিকিৎসা, দ্বিতীয় বিষয়টি হলো ভ্যাকসিন, এবং তৃতীয় বিষয়টি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো স্বাস্থ্যবিধি। এবং আজকে ধরেন এই অভিজ্ঞতাটা আমাদের হয়েছে যে করোনা ভাইরাস নিয়ে বা কোভিড-19 নিয়ে কোনো ধরনের কিন্তু কনক্লুশনে বা উপসংহারে পৌঁছানো যায়নি। আজকে যে সমস্ত চিকিৎসার কথাই বলেন বা ভ্যাকসিনের কথাই বলেন, সবকিছুই কিন্তু আপনার ইমার্জেন্সি ইউজ অথরাইজেশন হিসাবে দেওয়া হয়েছে, তার মানে জরুরি ব্যবহার। কারণ একটা ভ্যাকসিন আপনার চূড়ান্ত ভাবে এটা বাজারজাত করতে হলে সেখানে 5 থেকে 10 বছর লাগে, কিন্তু আমরা দেখেছি এবার মাত্র 3 মাসের মাথায় তারা কিন্তু ভ্যাকসিনটা তৈরি করেছে। তো সেই কারণে নানান ধরনের এটার আমরা দেখছি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে, সেটি খুব বড় ধরনের আমরা মনে করি না। এটি একটি দিক। আর একটা দিক হলো যে সংক্রমণ যখন বেড়ে যায় তখন কিন্তু চিকিৎসা ব্যবস্থাটা সামাল দেওয়া কঠিন। এটা শুধুমাত্র যে বাংলাদেশের বিষয় তা কিন্তু নয়। আবার করোনা সংক্রমণ বা করোনা ভাইরাসকে কিন্তু আমি বাংলাদেশকে সেখানে বিচ্ছিন্ন ভাবে আমি দেখি না। প্যান্ডেমিক যেভাবে দেখছি একইভাবে সমস্ত ঘটনার সাথে বাংলাদেশের সমস্যা, তার সমাধানের চেষ্টা বা মানুষের প্রতিক্রিয়া আপনি একই ধরনের দেখবেন। সে কারণে আজকে যে লকডাউনটা দেওয়া হলো, আমরা মনে করি যে এই লকডাউনটা আমাদের সকলেরই মানা উচিত, সকলেরই এটা অনুধাবন করা উচিত। এখন ধরেন যে কিছু বাস্তব সমস্যা আছে, বাস্তব সমস্যাগুলো কিন্তু আমাদের চিন্তা করতে হবে। আমাদের বাংলাদেশ আমাদের মাথাপিছু আয় হচ্ছে $2064। সেখানে আমাদের ধরেন বিশেষ করে আমরা যেটা চিন্তিত হয়ে পড়ি যে লকডাউন বা একটা জরুরি সময়ে যে খেটে খাওয়া মানুষ বা যারা কর্মহীন মানুষ বা নিম্ন আয়ের মানুষ যারা, তারা কিভাবে চলবে, এটি একটি বড় বিষয়। কারণ লকডাউন হলে আমরা চাইবো সকল মানুষ যেন তারা ঘরে থাকে, প্রয়োজন ছাড়া যেন তার ঘর থেকে বের হয়। এটি একটি দিক। ধরেন পেটে খাবার নেই, সন্তান না খেয়ে আছে, অথবা তাকে করোনা আক্রান্ত করেনি, সে তো ঘরে বসে থাকবে না, কারণ তার শিশুর মুখে আহার তোলার তার একটা দায়িত্ব রয়েছে। সে কারণে এই লকডাউনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হয় এটি যে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষদের আমরা কিভাবে প্রোভাইড করব। সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে গত 13 মাসে কিন্তু বেশ কিছু প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে। ধরেন গতবার দেখেছি আমরা 50 লক্ষ মানুষকে 2,500 টাকা করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। সেখানে আমরা দেখেছি কিছু অনিয়ম বা কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। এবারে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি 608 কোটি টাকার মতো প্রণোদনার ব্যবস্থা করা হয়েছে, যারা কর্মহীন মানুষ তাদের জন্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হলো যে ধরেন আমরা দেখি যখনই লকডাউন ঘোষণা করা হয় তখন মানে মানুষ মানে যে যেভাবে পারে তারা বাড়ি ছুটে। এটি আমরা চাইবো যে লকডাউন যেখানে দেওয়া হলো সবাই সেখানেই থাকবে, এটার একটা নীতি। কিন্তু কথা হলো যে আপনার এটার বাস্তবতা দেখতে হবে যে মানুষটির ঢাকা শহরে বা যে সমস্ত মহানগরগুলো থাকার জায়গা নেই, কাজের তার কোনো ব্যবস্থা নেই, সে কি করে ঢাকা শহরে থাকবে? সে গ্রামে গিয়ে সেখানে হয়তো তার একটা বাড়ি আছে বা সেখানে আত্মীয় পরিজন আছে, তাদের সাথে থাকতে চায়। এই জায়গাটায় আমার কাছে একটি সলিউশন যে এভাবে কোনো সময় আপনি মানুষকে ঢাকা শহরে আটকে রাখতে পারবেন না। কিন্তু সেখানে যেখানে যাবে সেখানে যে স্বাস্থ্যবিধিটা মেনে চলে, এই জায়গাটা আমাদের নজরদারি দিতে হবে। কারণ গোটা বাংলাদেশে কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে অবকাঠামো রয়েছে সেটা কিন্তু গ্রাম পর্যায়ে চলে গেছে। সেইটা যেন আমরা ব্যবহার করে সবাই যাতে স্বাস্থ্যবিধি মানে সেই দিকে আমরা নজর রাখি। জি, আসবো আবার আপনার কাছে। ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর, আপনার কাছে কি মনে হচ্ছে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং যে পদক্ষেপগুলো বা যেভাবে অ্যাড্রেস করা হচ্ছে সেটা আসলে কতটা ঠিকঠাক আছে বা কতটা ইফেক্টিভ হবে বলে মনে হয়? ডক্টর সবুর। ধন্যবাদ আপনাকে।
যেটা প্রফেসর কামরুল বলছিলেন, যে বৈজ্ঞানিকভাবে আমরা অনেক কিছু জানি না, কিন্তু অনেক কিছু আবার জানি। ঠিক আছে, মোটামুটি আমরা জানি যে করোনাটাকে কিভাবে প্রতিরোধ করা যায়। এটি গত বছরের উপরে অভিজ্ঞতা, সারা পৃথিবীর অভিজ্ঞতা, আমাদের অভিজ্ঞতা। সেটি হচ্ছে যে যেহেতু এটা একটা মানুষ থেকে মানুষে সংক্রামিত হওয়া অসুখ, তার মানে মানুষ মানুষের সংস্পর্শে যত কম আসবে তত এটি ছড়াবে কম, এবং যত কম ছড়াবে তত কম আক্রান্ত হবে, তত মৃত্যু কম হবে। এখন তাহলে মানুষ থেকে মানুষে এই যে সংস্পর্শে আসাটা বন্ধ করার জন্য লকডাউনের কথা বলা হচ্ছে, ঠিক আছে? কিন্তু আমাদের দেশে আমরা লকডাউনের অনেকগুলো ভার্সন আবিষ্কার করে ফেলি। আমরা গত বছর সাধারণ ছুটি বললাম, এবার এসে লকডাউন বললাম, তারপরে এখন আবার কঠোর লকডাউন বলছি। এই যে, এবং সেই কঠোরতার ভিতরে প্রথমে হয়ে গেল যে গার্মেন্টস এর থেকে বাদ, সারা বাংলাদেশের এক আইন, গার্মেন্টস আর এক আইন, ঠিক আছে? তারপরে ব্যাংক বন্ধ থাকবে। গতকালকে উপচে পড়া ভিড়ে সংক্রমণ যা হবার তা হয়ে গেছে, এখন ব্যাংক বলল যে না, সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন আগে থেকেই বলে রেখেছে ব্যাংক খোলা থাকলে আমার শেয়ার বাজার খোলা থাকবে, তো শেয়ার বাজারও খোলা থাকবে। তাহলে গল্পটা দাঁড়াচ্ছে কি, আপনি খেয়াল করে দেখেন, গরিব যে রিক্সাওয়ালা সে কিন্তু রিক্সা চালাতে পারবে না, কিন্তু বড় লোক গার্মেন্টস এর মালিক এত বছর ধরে গার্মেন্টস চালাচ্ছে, দুটো চারটে শিফটমেন্ট বাদ গেলে পারে যদি সে টিকতে না পারে, সরকারের প্রণোদনা না পেলে পারে, যদি গার্মেন্টস এর শ্রমিকের বেতন দিতে না পারে, তাহলে ওই গার্মেন্টস আমাদের দরকার আছে কিনা এটা একটু ভেবে দেখাতে দরকার আছে। ফলে যে জিনিসটা আমরা করছি, যেটা প্রফেসর কামরুল বলছিলেন, যে মানুষের পেটে যখন খাবার না থাকবে ও তখন লকডাউন মানবে। এখন খাবারটা তো পৌঁছে দেওয়া দরকার আছে, খাবারটা পৌঁছে দিয়ে যদি বলা যায় আপনি ঘরের ভিতর থাকেন, তখন ওই ঘরের ভিতর থাকে কিনা দেখবো। কিন্তু যার সকালবেলা উঠলেই অন্যের জোগাড় করতে হবে, সে ঘরে বসে থাকবেটা কি? গত বছর মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনার কথা বলেছেন, আমরা দেখেছি 60 ভাগই বিতরণ করা যায়নি, 40 ভাগ যেটা বিতরণ হয়েছে সেটাও কিন্তু চুরি চামারি সহ। তাহলে এই যে এবারও যে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিতরণ করবে বলে বলছে 500 টাকা 7 দিনের জন্য চাল, 10 কেজি চালের দাম 450, তার সাথে 50 টাকা দিয়ে 500। এখন এইটা বিতরণের ভার পড়লো কার উপরে? ওই যে ওয়ার্ড কমিশনার আর হচ্ছে ইউনিয়ন পরিষদের কমিশনার, যাদের সম্পর্কে ট্র্যাক রেকর্ড আমাদের তো রয়েছে। তাহলে এটি তাদের কাছে পৌঁছাবে। এখন যাদের কাছে এটি পৌঁছাবে না, তাহলে তাদেরকে আমরা লকডাউন করবোটা কি? এখন লকডাউনটা যদি আমরা করতে না পারি, তাহলে মানুষ থেকে মানুষ সংক্রামিত হবে, এবং সংক্রামিত হলে পারে সেখান থেকে হাসপাতালের উপর চাপ বাড়বে। এখানে ডক্টর সবুর দুটো প্রসঙ্গ, এই যে চাল বা প্রণোদনা বা সাহায্য যেটা আমি বলি না কেন, আমরা এটা পৌঁছানোর কথা আপনি বললেন, যে আপনি যেটি বললেন যে কমিশনার কিংবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বার তাদের মাধ্যমে, কাউন্সিলরদের মাধ্যমে, তো তাদের ট্র্যাক রেকর্ড আমরা জানি, কিন্তু উপায় কি? একভাবে যদি প্রশাসনের মাধ্যমে পৌঁছানো হয়, তখন এক ধরনের সমালোচনা আমরা শুনি যে জনপ্রতিনিধিদের ব্যবহার করা হচ্ছে না। আবার আপনি যেমন জনপ্রতিনিধিদের হয়তো যৌক্তিকভাবে কিছু সমালোচনা করলেন, তাহলে উপায়টা কি? এটি একটি প্রশ্ন আমার আপনার কাছে ছোট্ট করে। গার্মেন্টসের প্রশ্নটা আপনি তুললেন। গত বছর গার্মেন্টস খুলে দেওয়া হয়েছে, তারপরে বন্ধ করা হলো, আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়ে আবার বাড়িতে ফেরত পাঠানো আনা হলো, কিন্তু গার্মেন্টসগুলো আসলে শেষ পর্যন্ত খোলা থাকলো। কিন্তু গার্মেন্টস মালিকরা কিন্তু প্রায়শই যখন আমাদের সঙ্গে কথা বলেন, তখন কিন্তু তারা বলেন যে তাদের কোনো ফ্যাক্টরিতে মানে কত পার্সেন্ট গার্মেন্টস কর্মী আক্রান্ত হয়েছে সেটি কিন্তু শোনা যায় না। যেমনটা বলা হয় যে রিকশাওয়ালা, শ্রমিক তারা আক্রান্ত হচ্ছে না। সো একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে এইটিও আপনার কাছে আমি শুনতে চাই যে তাদের তো রেকর্ড খুব একটা খারাপ না, খোলা থাকলে অসুবিধা কি? মানে দুটো প্রশ্ন আপনার কাছে করলাম, আমি তারপরে প্রফেসর কামরুল হাসানের কাছে যাব। আচ্ছা, এখন প্রথম কথা হচ্ছে যে এই যে গার্মেন্টস এর শ্রমিকরা আক্রান্ত হচ্ছে কিনা, অথবা রিকশাওয়ালা অথবা বস্তির লোকজন আক্রান্ত হচ্ছে কিনা, এটার কোনো বৈজ্ঞানিক গবেষণার তথ্য কিন্তু আমাদের কাছে নেই। এখন আমরা জানি যে কোভিডটা এমন একটি অসুখ, এখানে একটি বড় সংখ্যক আক্রান্ত হওয়ার পরও কোনো লক্ষণ দেখা দেবে না, আর একটি সংখ্যক লক্ষণ দেখা দেবে কিন্তু মৃদু লক্ষণ, সর্দি জ্বরের মতো লক্ষণ, সে মনে করছে আমার সর্দি জ্বর হয়েছে কিন্তু আসলে কোভিড হচ্ছে, ঠিক আছে? সুতরাং এই যে এদের, আর 2 নম্বর কথা হচ্ছে যে যে জ্বরে আক্রান্ত হবে
তাকে কি আর গার্মেন্টস ইন্ডাস্ট্রি রাখবে? তাকে তো বাড়ি পাঠিয়ে দিবে, তুমি চলে যাও। সুতরাং আমাদের এখানে যে একটা প্রবণতা আছে, সেটা আমি যেটা বলি যে আমরা প্রবলেম সলভ করি না, আমরা প্রবলেম শিফট করি। এখনো খেয়াল করে দেখেন, ঢাকা শহরে এত মানুষ আক্রান্ত হচ্ছে, ঢাকা শহরে হাসপাতালের বেডের জন্য হাহাকার, একটা আইসিইউ বেডের জন্য, একটা অক্সিজেনের জন্য যে আমরা পুরো জিনিসটা শিফট করে দিলাম গ্রামে। গ্রামে গিয়ে মরো আর বাঁচো, কেউ তো দেখতে যাবে না, মিডিয়া ওগুলো বের করে আনবে। সুতরাং আমরা প্রবলেমটা আমাদের ঘাট থেকে শিফট করে দিই, তাতে কিন্তু প্রবলেম সলভ হলো। খেয়াল করবো ফলে যেটি হচ্ছে যে, এবং এই যে গার্মেন্টস এর এরা যে সংক্রামিত হচ্ছে না, এটার কি কোনো তথ্য হাজির করতে পারবে? আর যে এত প্রণোদনা নেওয়ার পরেও আমাদের কাছে যে তথ্য পত্রিকার মাধ্যমে আমরা জানি, সেটি হচ্ছে যে গার্মেন্টস শ্রমিকদের 60% বেতন দেওয়া হচ্ছে, বেতন কিন্তু কমিয়ে দেওয়া হচ্ছে, এবং 60% সরকারের কাছ থেকে প্রণোদনা পাওয়ার পরও গার্মেন্টস খোলা রেখেও মানে কত দিক থেকে সুবিধাটা নিচ্ছে তারা, খেয়াল করে। আর ওই যে সাহায্য পৌঁছানোর প্রসঙ্গে আপনার বক্তব্য আপনি আচ্ছা, সাহায্য প্রসঙ্গে খেয়াল করে দেখেন, আমাদের আজকে যদি সাজেশন তাহলে কাকে পৌঁছাবে আমফান হতো, তখন আমরা কি করতাম, কি করেছি অতীতে? আমরা সরাসরি সেনাবাহিনী নামিয়ে দিয়েছি না? তো এই করোনার দুর্যোগ কি আপনার আমফান, আইলা বা সিডরের দুর্যোগের চেয়ে কম দুর্যোগ? কেন সেনাবাহিনী নামানো যাবে না বস্তিতে খাবার পৌঁছে দেওয়ার জন্য? কেন সেনাবাহিনী নামানো যাবে না গ্রামের মানুষটার কাছে খাবারটা পৌঁছে দেওয়ার জন্য? ধন্যবাদ। প্রফেসর কামরুল হাসান খান, শুনছিলেন আপনি, আপনার কোনো অবজারভেশন আছে এই জায়গাটাতে? এই জায়গাটায় ধরেন যে সবুজ সাহেব যেভাবে বললেন, এই ধরনের গার্মেন্টস আমাদের দরকার আছে কিনা, এটা কিন্তু সঠিক নয়। আমাদের তো অনেক অভিজ্ঞতা হয়েছে, সেটা হলো যে এমন অনেক দেশ আছে যারা লকডাউন না করেও তারা কিন্তু আমরা করোনা নিয়ন্ত্রণ করেছে। বিশেষ করে আমরা দক্ষিণ কোরিয়ার কথা বলতে পারি, আমরা হংকং এর কথা বলতে পারি, যারা কিন্তু স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে তারা কিন্তু একেবারে অনেকটা স্বাভাবিক জীবনযাপন করেছে, এবং করোনা মানে দৃশ্যমান ভাবে তারা নিয়ন্ত্রণ করছে। সে কারণে মূল কথাটা হলো যে আমরা লক্ষ্যটা কি? আমরা লক্ষ্যটা হলো যে সংক্রমণটা আমরা নিয়ন্ত্রণ করতে চাই, আমরা করোনার যে সাইকেলটা সেটা ব্রেক করে দিতে চাই। সেই কারণেই আমাদের প্রধান কিন্তু আমাদের এটার স্বাস্থ্যবিধি যেটা বলা হয় মাস্ক ব্যবহার করা এবং 3 ফিট দূরত্ব বজায় রাখা। এখন ধরেন যে আমরা যদি সে স্বাস্থ্যবিধি মেনে অনেক কাজ করা যায়, কিন্তু সেটা সবসময় নিয়ন্ত্রণ করা যায় না। কারণ হচ্ছে গিয়ে ধরেন, আচ্ছা কোন বিশ্ব বলেন তো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ড পুরা ব্যর্থ হয়েছে তারা, সেটা আমেরিকার কথা বলেন, ইউরোপের কথা বলেন, বা ইংল্যান্ডের কথা বলেন, ইস্টার্ন ওয়ার্ল্ডে তারা কিন্তু সাকসেস দেখিয়েছে। তারা হলো গিয়ে চীন করেছে, দক্ষিণ কোরিয়া করেছে, হংকং, এই সমস্ত ভিয়েতনাম দেখিয়েছে। এখন কথা হলো যে আমাদের আরেকটা অভিজ্ঞতা হয়েছে গত মার্চের 2020 মার্চের ডাব্লিউএইচও এর নেতৃত্বে আপনার একটি আন্তর্জাতিক কমিটি তারা চীনে যায়। সেখানে গিয়ে তারা দেখে চীন কিভাবে মাত্র 3 মাসের মাথায় তারা নিয়ন্ত্রণ করে ফেললো, এবং তারা 12টি কঠিন শর্ত আরোপ করেছিল, সেটা তারা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করেছে। এবং এই কমিটি তারা যখন কনক্লুশন করলো, তারা বলেছে চীনের মতো কোনো দেশ এভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না, এবং এটাও তারা বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র পারবে না। এখন কথা হলো যে আমরা আমাদের যতটুকু সহায় সম্বল আছে সবটুকু নিয়ে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারবো। এখন যে প্রশ্নটা আসছে যে প্রণোদনা, যেমন ত্রাণ মন্ত্রণালয় থেকে 122 কোটি টাকার প্রণোদনা তারা পরিকল্পনা করেছে, এবং তারা খাদ্য পৌঁছে দিবে, এরকম কিন্তু পরিকল্পনা। এখন আমি যেটা মনে করি, আমাদের মধ্যে আমাদের ভালো মন্দি মিলিয়ে তো মানুষ, আমাদের তো সিস্টেম কাজ করতে হবে। চট করেই যে আমরা সামরিক বাহিনীর কথা বলি, তাহলে বেসামরিক সরকার কি করবে? সরকার তো রয়েছে, এখানে জনপ্রতিনিধি, তাদের কি কাজ হবে? সেটা তো ঠিক না যে আমি সব কাজেই আমি সামরিক বাহিনী, সামরিকের প্রয়োজনে আসবে, নিশ্চয়ই আসবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হলো যে আমাদের তো আরো আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, বিডিআর রয়েছে। আমরা সবচেয়ে মিলে যেটা মনে করি, আমার যেটা প্রস্তাব বা যেটা মনে করি বাস্তবিক, সেটা হচ্ছে প্রশাসনের ধরেন ত্রাণ মন্ত্রণালয়, তাদের একটা নেটওয়ার্ক আছে একদম উপজেলা পর্যন্ত, তারপর ওখানে উপজেলা প্রশাসন আছে, ওখানে আমাদের জনপ্রতিনিধি, সবাই মিলেই কাজটা করতে হবে। এবং সেটা যে একেবারে সবটাই ব্যর্থ, অভিযোগ কিন্তু যেভাবে উঠে সেটা কিন্তু খুব বেশি অভিযোগ না, অভিযোগটা ধরেন যে হয়তো 10%, 20% এরকম হয়, কিন্তু বেশিরভাগ কিন্তু হয়, যেটা আমাদের জন্য দুঃখজনক যে আমরা সেই টাকাটা পড়ে আছে। আমরা যে সর্বশেষ খবরটা পেলাম যে প্রায় 1000 কোটি টাকার মতো পড়ে আছে, সেটা বিতরণ করা হয়নি। নতুন করে আরো কিন্তু অনেক প্রণোদনার জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। সেই বরাদ্দের টাকাটা যেন যথাযথভাবে মানুষের কাছে পৌঁছে, এটি আমাদের সবচেয়ে বড় কামনা থাকবে। কারণ হচ্ছে যে এখানে আজকে মানুষ
অসুস্থ হয়ে মারা যাবে বা সে না খেয়ে মারা যাবে, এটা তো কেউ আশা করে না। সরকার তো নাই, সেই কারণে আমাদের সকলেরই দায়িত্ব রয়েছে। এখানে শুধুমাত্র সরকারের উপরে চাপিয়ে দিলে হবে না। তো সরকার তো, আমি যদি দেখি প্রথম থেকেই যে তারা প্রথম থেকে যথেষ্ট সময়োচিত সিদ্ধান্ত নিয়েছে, সেখানে বাস্তবায়নের ক্ষেত্রে গিয়ে আমরা কিন্তু সকলেরই দুর্বলতা রয়েছে। বাস্তবায়নের ক্ষেত্রটা হচ্ছে আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, আমি যদি সরাসরি আমাদের নিজেদের উপরে আনি, একদিকে আমাদের তরুণ চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে তারা চিকিৎসার ব্যবস্থা করেছে, অন্যদিকে আমরা বাস্তবায়নের ক্ষেত্রে দেখছি স্বাস্থ্য অধিদপ্তর তারা সমন্বয়টা সঠিকভাবে করতে পারছে না। আজকে ধরুন যে এই কথাটা আমি কেন শুনবো যে 300 আইসিইউ সরঞ্জাম পড়ে আছে স্টোরে, তারপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আইসিইউর চাইতে, সেটা হলো হাইফ্লো অক্সিজেন নাজাল ক্যানুলা, সেগুলি পড়ে আছে। এগুলি কেন এক বছরে আপনার যথা জায়গায় পৌঁছে দেওয়া হলো না? বা এটি আমরা কেন শুনবো বা দেখবো যে কোটি কোটি টাকা খরচ করে গত বছর যে ফিল্ড হসপিটাল করা হলো কয়েকটি, সেটি বসুন্ধরায়, মোহাম্মদপুরে, আরো নানান জায়গায়, সেই টাকাগুলো গেছে এবং সঙ্গে বাকি সবই গেছে, হসপিটালের এখন খোঁজ খবর নেই, তাই না? এখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আজকে একটা স্টেটমেন্ট দিয়েছে, আমরা টেলিভিশনে দেখলাম। তারা বলেছে ওই হাসপাতালে যত সরঞ্জাম ছিল সেগুলো যেখানে যে সমস্ত হাসপাতালের প্রয়োজন সেখানে তারা পৌঁছে দিয়েছে। হ্যাঁ, এটা যেহেতু আজকে স্টেটমেন্টটা দেখেছি আমরা, এটা সমস্ত টেলিভিশনে দেখাচ্ছে। কিন্তু হসপিটালের কিছু তো নেই সেখানে, তো হসপিটাল জাতীয় বলতে কিছু যা বোঝায় তার কিছুই নাই, মানে তাবুও নেই না। তবে এটা 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 আপনার সাথে আমি এই জায়গাটা বলতে চাই যে আমাদের তো যতক্ষণ পর্যন্ত করোনা শূন্য না হবে, সংক্রমণ, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রস্তুতি পুরোটাই কিন্তু রাখতে হবে। কারণ আমরা যে কথাগুলি গত বছর থেকে বলে আসছি, বছর ব্যাপী বলে আসছি, যে যতক্ষণ পর্যন্ত সরকার করোনা শূন্য ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের সকল প্রস্তুতি থাকতে হবে এবং স্বাস্থ্য বিধি শিথিল করার কোনো সুযোগ নাই। সেইখানটায় আমরা দেখেছি অনেক সময় সেটা যথাযথভাবে মানা হয়নি, বা সেই জায়গায় তদারকিটা খুব ইম্পর্টেন্ট। বিষয়টা হলো, আপনি সেখানে খাদ্য বিতরণের কথাই বলেন, প্রণোদনা টাকা বিতরণের কথাই বলেন, আর হাসপাতালের রোগীদের চিকিৎসার সব জায়গাতে একটা মনিটরিং এবং সমন্বয়, এই জায়গাটা খুব জরুরি। এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে আমাদের কিছু দুর্বলতা রয়েছে। যেটা এই মুহূর্তে আমরা আছি কিন্তু একটা চূড়ান্ত লড়াইয়ে অবতীর্ণ। এখানে আমাদের কারো কোনো গাফিলতি করার যেমন সুযোগ নাই, এবং আমাদেরকে কিছুটা ত্যাগ স্বীকারও করতে হবে, কষ্ট স্বীকারও করতে হবে। কিন্তু আমাদের যার যেটা দায়িত্ব যেখানে আছে, এখানে কিন্তু শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তর পারবে না, এখানে কিন্তু আন্তঃ মন্ত্রণালয়ের একটা দায়িত্ব। যেমন আপনি বলেছেন যে আমরা দেখেছিলাম যে আন্তর্জাতিক ফ্লাইট গুলি বন্ধ হবে, তার ঘোষণা ছিল যে 7 দিন এখানে বন্ধ থাকবে। কিন্তু সেখানে আমরা দেখলাম যে আজকে সিদ্ধান্ত নিয়েছে যে কিছু কিছু ক্ষেত্রে, এখানে আমি আবারও বলি যে স্বাস্থ্য বিধি যদি যথাযথ মেনে চলা যায় তাহলে কিন্তু আপনি অনেক কাজ করতে পারবেন। আমেরিকাতে যে লকডাউনটা দিয়েছিল, কারফিউ দিয়েছিল নিউ ইয়র্কে, তখন আমরা দেখেছি, যেহেতু আমরা কথা বলি, যোগাযোগ আমাদের সাথে আছে, সেখানে তখনই কিন্তু জরুরি কাজের জন্য আমরা বাইরে যেতে পারতেন। আমি এই কথাটা সবসময় বলি, জরুরি কাজের জন্য কিন্তু জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। বেরোলে আপনি মাস্ক পরে বেরোবেন এবং শারীরিক দূরত্ব বজায় রাখবেন। এই জিনিসগুলো যে মানা যায় তাহলে কিন্তু অনেক কাজই করা যায়। কিন্তু আরেকটি কথা আমরা বলে, ভিড় এড়িয়ে চলতেই হবে। কালকে একটি জিনিস আমার মোটামুটি ভালো লেগেছে, যখন আপনার ইসের মধ্যে ফেরির মধ্যে উপচে পড়া ভিড় দেখলাম আমরা, সেখানে আমি কিন্তু বেশিরভাগ মানুষের মুখে মাস্ক দেখেছি। আমি এটা কয়েকটা টেলিভিশন পর্যবেক্ষণ করেছি। এটি একটি ভালো লক্ষণ যে মানুষ কিছু কিছু শুনছে, মানতে চেষ্টা করছে। কিন্তু যেখানে একেবারে বার্ডিং সিচুয়েশন, সেখানে তো মানানো খুবই কঠিন। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সবুর। না, যে কথাগুলো আপনি বলছিলেন, আপনি খেয়াল করে দেখেন গতকালকের মাননীয় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশ্যে যে বক্তৃতা, সেটি যদি আপনি খেয়াল করে দেখেন, উনি কিন্তু বলেছেন যে জীবন সবার আগে, জীবন বাঁচলেই জীবিকা হবে। কিন্তু এই যে মাননীয় প্রধানমন্ত্রী বললেন, কিন্তু কিছু কিছু অ্যাকশনে তো আমরা দেখছি যে জীবিকায় বড় জীবনের চাইতে। গার্মেন্টসটাকে আমি খুব সুনির্দিষ্টভাবে বলতে চাচ্ছি যে গার্মেন্টস খোলা রেখে কখনো সংক্রমণ নিরোধ করা যাবে না, বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত হবে না। তার মানে গার্মেন্টসের যতগুলা কর্মী আছে তারা প্রতিদিন ঘর থেকে বেরোবে, গার্মেন্টসে যাবে, গার্মেন্টস থেকে আবার ঘরে ফিরবে, সেটা তাদের বাসে নিয়ে আসুক আর পায়ে হেঁটে আসুক।
মানুষ মানুষের সংস্পর্শে আসছে, সংক্রমণ বাড়তেই থাকে। এর সাথে আমরা ব্যাংক খুলছি, আমরা খুলছি, ফলে দুটো কিন্তু মিলছে না। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে আইন সবার জন্যই সমান, কিন্তু কারো কারোর জন্য আবার আইনের কিছু ব্যতিক্রম আছে, তাহলে তো আপনি এই যুদ্ধে জিততে পারবেন। আর যেটি বলা হচ্ছিল, যে কথাগুলো আপনি বললেন, যে এই যে বসুন্ধরার যে 2100 বেডের হাসপাতাল আমরা করেছিলাম, আমরা তখন দাবি করেছিলাম যে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ হাসপাতাল, প্রথমটা ছিল বিলেতে, ইংল্যান্ডে, আমরা সবচেয়ে বড় হাসপাতাল করলাম, ঠিক আছে। স্বাস্থ্য অধিদপ্তর পত্রিকায় বিজ্ঞপ্তি ছাপিয়ে বলছে যে যা বলা হচ্ছে কথা ঠিক না, এটা বিভিন্ন হাসপাতালে বিতরণ করা হচ্ছে। আমাকে বলেন তো, 2100 বেড কোন হাসপাতালগুলোতে গেছে? 2100 বেড আমার হাসপাতাল আছে কয়টা সারা বাংলাদেশে? আমার 450 উপজেলা হেলথ কমপ্লেক্স, 50-60টা ডিস্ট্রিক্ট হাসপাতাল, আর ওরকম 40-50টা মেডিকেল কলেজ হাসপাতাল, সব মিলিয়ে আমার তো সবকিছু 550-র উপরে না। এখন এই 2100 আমি 550 কোন জায়গাতে বিতরণ করেছি? তালিকা একটু দিক আমাদেরকে, আমরা দেখি যে কোথায় বিতরণ করা হয়েছে। এই তালিকা তো দিতে পারবে না। সমস্যা যেটা হয়েছে যে আমাদের অদক্ষতা যেরকম আছে, তার সাথে দুর্নীতির প্রয়াসটা হচ্ছে অত্যন্ত গর্হিত। ওই যে শব্দটি বাংলাতে আছে যে কারোর পৌষ মাস কারোর সর্বনাশ, তো কারো কারো যখন সর্বনাশ হচ্ছে, কারো কারো তো পৌষ মাসও আমরা দেখেছি। এবং একেবারে করোনার শুরু থেকেই কিন্তু এটা আপনি খেয়াল করে দেখবেন যে আর কেউ না, মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এ বলছেন যে মাস্ক সাপ্লাই দেওয়া হচ্ছে সেই মাস্কটা আসল N95 মাস্ক না। উনি ভিডিও কনফারেন্সিং এ বলছেন যে আমি অন লাইভ আছে, আমি এর চাইতে বেশি বলতে পারছি না, আপনার ভালো করে খোঁজ নিন। তাহলে এই গজারিয়ার N95 মাস্ক আসলো কি করে? রেনকোটের আপনার পিপিই আসলো থেকে? তারপরে প্রথম দিকে বিশ্ব ব্যাংকের টাকায় যে কেনাকাটা হয়েছিল, আমরা একটা অটোমোবাইল কোম্পানিকে অর্ডার দিতে দেখেছি সাপ্লাইয়ের জন্য। তো ফলে এই যে জিনিসগুলো আপনি খেয়াল করে দেখেন, কোনোটাই কিন্তু উদ্দেশ্যটা যে কি ছিল সেটি চিন্তা করলে দেখা যাবে। এই যে সম্প্রতি যে জিনিসটা বেরিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী এই করোনা দুর্যোগ মোকাবেলা করার জন্য পদ সৃষ্টি করে দিয়েছেন মেডিকেল টেকনোলজিস্টদের জন্য, এবং সেই পদের রিক্রুটমেন্ট এখনো হয়নি। আপনি খেয়াল করেন মাননীয় প্রধানমন্ত্রী কবে পদ সৃষ্টি করে দিয়েছে। এখন পদ সৃষ্টি করা হয়েছিল তো মানুষ ওখানে পদায়ন হবে এবং তারা সেবাটা দিবে। সেই রিক্রুটমেন্টের যে বাণিজ্যের গল্প এসছে, কোটি টাকার গল্প, কোটি টাকা অফার করেছে সরকারেরই একজন উপসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের একজন উপপরিচালককে। ধন্যবাদ উপপরিচালক মহোদয় জিনিসটা রেজিস্ট করতে পেরেছেন এবং তিনি লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু ওই উপসচিবের কি কিছু হচ্ছে? আমরা তো এখন পর্যন্ত তা কিছু পাইনি। ফলে এবং এর ভিতর যার নাম এসছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে অধিকর্তার নাম এসছে, তাকে কিন্তু অভিযোগের কারণে এর ইতিপূর্বে পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং এটি কিন্তু তার জন্য নতুন অভিযোগ নয়, এটি কিন্তু পুরনো অভিযোগ। ফলে আপনি যদি সবটা দেখেন যে অদক্ষতাটা মেনে নেওয়া যায়, সবাই হয়তো সবকিছু পারে না, আস্তে আস্তে আমরা শিখব। কিন্তু যদি আপনার ইন্টেনশনটা খারাপ থাকে, যদি দুর্নীতির প্রবণতা থাকে, এবং স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি এটা নতুন কোনো গল্প না। গত 40 বছর ধরে আপনি যদি সেই 80 সাল থেকে ঘটনার পরাক্রমা দেখতে থাকেন, ওরকম ভাবেই দেখবেন। 80-র দশকে ডাক্তাররা স্লোগান দিত, হতে চায় না আক্তার, হতে চায় না ডাক্তার, হতে চায় আক্তার। আক্তার একজন কেরানি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরে। সেই আক্তার চলে গেছে, কিন্তু আফজাল এসছে। আফজালের জায়গায় এখন মালিক ড্রাইভার এসছে। এই যে জিনিসগুলার গল্প, এই গল্প তো শেষ হচ্ছে না, এর তো শেষটা একটা টানতে হবে। আমার খুবই অবাক লাগে এখন বিভিন্ন টক শোতে এসে যারা কেনাকাটার সিন্ডিকেটের বিরুদ্ধে বড় কথা বলে, তাদের হাত দিয়ে কিন্তু সিন্ডিকেটের জন্ম। সবকিছু তো আমাদের চোখের সামনেই ঘটেছে। 2009 সালের আগে আপনি কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটায় কোনো সিন্ডিকেটের নাম শোনেননি। মিঠু বাহিনীর গল্প কিন্তু ছিল না। এই গল্প যাদের আমল থেকে শুরু হয়েছে, যারা এই গল্পের জন্ম দিয়েছেন, তারা এখন টক শোতে আসেন, আপনারাও তাদেরকে দাওয়াত দেন। তারা বড় গলায় এই সিন্ডিকেটের বিরুদ্ধে বলেন, আমি শুধু শুনি আর ওই যে হাসি আর বলে যে তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর হলাম। তো ফলে এর তো একটা শেষ টানতে হবে। এর যদি শেষ না টানেন, করোনা একদিন হয়তো চলে যাবে।
কিন্তু এই যে আমাদের যে এই যে লিগেসিটা, এই কারাপ্টেড সিস্টেমের যে লিগেসি, এই লিগেসিটা কিন্তু আমাদেরকে টানতে হবে এবং এই লিগেসি আমাদেরকে সামনে আরো ভোগান্তি দিবে। সুতরাং এই সুযোগে এটা ক্লিন করার একটা সুযোগ ছিল, আনফরচুনেটলি আমরা সেই সুযোগটা হারিয়েছি। স্বাস্থ্য অধিদপ্তরের কেনাকাটার আর একটি যে বড় ব্যাপার, যেটি যে ভদ্রলোক মারা গেছেন, পরলোকগত ব্রিগেডিয়ার জেনারেল, যিনি সিএমএসডি ডিরেক্টর ছিলেন, তিনি লিখিতভাবে দিয়েছিলেন যে কার কার কি বলবো আদেশে কি জিনিস তাকে কিনতে হয়েছে। তিনি লিখিতভাবে কিন্তু সিএমএসডি থেকে যাওয়ার আগে জনপ্রশাসন সচিবকে দিয়ে গেছে। যাদের নামে অভিযোগ এসেছিল তাদের কারোর কিছু হয়েছে? কারোরই কিছু হয়নি। এক জায়গা থেকে আর এক জায়গা বদলি তো কোনো পানিশমেন্ট না, ঠিক আছে, ওএসডি করে দেওয়া। ওএসডি তো কোনো পানিশমেন্ট, ওএসডি তো সুবিধা, বসে বসে বেতন খাওয়া। অন্য সময় তো কাজ করে বেতন নিতে হতো, এখন হচ্ছে বসে বসে বেতন। এই যে জবাবদিহিবিহীন যে সংস্কৃতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, এই সংস্কৃতি থেকে যদি না বেরোনো যায় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনাও কাজ করবে না, মাননীয় প্রধানমন্ত্রীর লকডাউনও কাজ করবে না, সেটিকে যত কঠোর লকডাউন বলি তারপরেও কাজ করবে না। সবচেয়ে সম্ভবত আর একটি যে গল্প হলো, কালকে আমাদের মাননীয় পুলিশের মহাপরিদর্শক সাহেব অ্যাপস দিয়ে আপনার যে পাশের গল্প দেখালেন। আপনি বলেন তো বাংলাদেশের কয়জন এই পাশটা নিতে পারবে? খেটে খাওয়া মানুষ এই পাশটা নিতে পারবে? যারা নিতে পারবে তারাই নেবে, তার মানে তেলা মাথায় কিন্তু আবার আমরা তেল দিই। ওই জিনিসটা কিন্তু সবসময় আমাদেরকে নীতি নির্ধারকদের খেয়াল রাখতে হবে যে কার জন্য দেশ। আমরা স্বাধীনতার 50তম বার্ষিকী পালন করছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমরা পালন করছি, কিন্তু এই দেশটা কাদের জন্য শহীদরা জীবন দিয়েছিলেন? কাদের জন্য বঙ্গবন্ধু তার সারা জীবনের সংগ্রাম করে দেশটাকে স্বাধীন করে দিয়েছিলেন? উনার আত্মজীবনে পড়ে দেখেন, উনি বারবার কিন্তু খেটে খাওয়া মানুষের কথা বলেছেন, কৃষকের কথা বলেছেন, শ্রমিকের কথা বলেছেন, সবার কথা বলেছেন। আমরা কি তাদের কথা মনে রাখতে পারছি? তাদের কথা চিন্তা করে কাজটা করতে পারছি? জি, ধন্যবাদ। এবং এটা যতদিন না হবে ততদিন কিন্তু খুব বেশি আগানো যাবে না, আমরা এক জায়গাতেই ঘুরপাক খাবো। ধন্যবাদ। প্রফেসর কামরুল হাসান খান, কোনো মন্তব্য থাকলে করবেন, এবং সেই সঙ্গে আমি এই জায়গাটা আমার মনে হয় যে আমরা একটু বাস্তব হই। আমরা যদি শুধু তাত্ত্বিক কথা বলি তাহলে তো হবে না। আমরা একটা বড় ধরনের সমস্যা মুখোমুখি হয়েছি, মোকাবেলা করছি। এখানে শুধুমাত্র একতরফা কথা বললে হবে না। তো এখানে সবুজ সাহেব যেভাবে দুর্নীতিটা 2009 পরে নিয়ে আসলেন, বাংলাদেশের সরকার প্রধানের মধ্যে সবচেয়ে দুর্নীতিবাদ ছিল আমাদের মরহুম রাষ্ট্রপতি এরশাদ। তার সময় আমরা জানি তো, আমরা তো টাচ করি, আমরা তো সংগঠন করে আসছি 4 দশকে কারা কি করেছে আমাদের সব খবরই আছে, আমরা তাদেরকে তালিকাভুক্তি করেছি, সেই খবর আমরা জানি। এগুলো এখন বলতে হবে আমরা সকল দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে। এখানে একটা সিস্টেম দাঁড়িয়ে গেছে, সিস্টেমটাকে চট করেই কঠিন করা খুব ডিফিকাল্ট। গত বছর কিন্তু এই দুর্নীতির বা অনিয়মের কারণে স্বাস্থ্য সচিবকে সরানো হয়েছে, এডিশনাল সেক্রেটারিকে সরানো হয়েছে, ডিজিকে সরানো হয়েছে, শাহেদ সাবরিনাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের চেষ্টা কিন্তু কঠিন হয়েছে, কিন্তু যে ধারাবাহিক ভাবে দুর্নীতি বসে আছে, যেটা সুবল সাহেব বললেন যে আক্তারের গল্প শোনালেন, সে তো অনেক আঘাত করতো, তখন থেকে আছে, তখন থেকে ওনারাও তো স্বাস্থ্যদিন চাকরি করতেন। যাই হোক, আমরা সেই জায়গাটায় আজকে যাব না। আমরা অবশ্যই সবসময় বলবো যে দুর্নীতি অনিয়মকে রোধ করার জন্য সকল সময় একটা প্রক্রিয়া থাকবে, সেখানে দুদক আছে বা সামাজিক আন্দোলনের মাধ্যমে আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। কোনো অফিস যদি, আমরা যেহেতু কাজ করেছি বিভিন্ন জায়গায়, কোনো অফিস যদি তার দুর্নীতি নিয়ন্ত্রণ না করতে পারে, বাইরে থেকে খুব একটা করা যায় না, সেখানে অফিস প্রধানের বা অফিসের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি আছে তাদের কিন্তু এই বিষয়টা সবচেয়ে দায়িত্ব নিতে হবে এবং নিতে হয়, এবং তাদেরকে যদি সঠিকভাবে পরিচালনা করে তাহলে কিন্তু একটা অফিস দুর্নীতিমুক্ত অনিয়ম মুক্ত হতে পারে। যাই হোক, আজকে যে বিষয়টা হলো যে আমরা তো কাজটা করতে হবে। এখন আমাদের এই করোনা সংক্রমণটা রোধ করতে হবে। কারণ হচ্ছে যে আমি যদি গার্মেন্টস এর কথা বারবারই বলি, আমরা অবশ্যই চাইবো যে লকডাউনে সবাইকে যুক্ত করা যায় কিনা। আমি এই কথাটাও বলেছি, যেমন অনেক দেশ আছে যারা লকডাউন না করে স্বাস্থ্যবিধি মেনেই দেশটাকে স্বাভাবিকভাবে চলেছে। কারণ এখানে শুধুমাত্র জীবন আগে, এটা নিয়ে কারো কোনো কষ্ট নেই, জীবনকে রক্ষা করতে হবে, কিন্তু পাশাপাশি জীবিকাও দেখতে হবে। এবং আমাদের স্বাস্থ্য সেক্টরকে সবুজ সাহেব যেভাবে স্বাস্থ্য সেক্টর নয়, মানে গার্মেন্টস সেক্টরকে যেভাবে দুর্বল করে দেখছেন তা কিন্তু ঠিক নয়। কারণ গার্মেন্টস হচ্ছে গিয়ে বাংলাদেশের অর্থনীতির যে
ভিতটা রচিত হয়েছে, তার অন্যতম একটি আমাদের সেক্টর। সেটাকে যদি বাঁচিয়ে, সেটাকে যদি সংরক্ষণ করে যদি কাজটা হয় তাহলে ভালো। গতকাল তো আমরা দেখেছি যে এই বিষয়টা সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, কেন গার্মেন্টস সেক্টরকে খোলা রাখা হয়েছে, তারা কি করবে। সেখানে গার্মেন্টস এর ভেতরে কিন্তু তাদের একটা সিস্টেম আছে, সেটা নিয়ন্ত্রণ করতে পারবে। যে প্রশ্নটা আসে, এবং তারা বলেছে 90% গার্মেন্টস শ্রমিকরা কিন্তু তাদের হেঁটে চলে এবং তারা কাছাকাছি থাকে, এবং পাশাপাশি তারা দায়িত্ব নিয়েছে যে সেখানে তারা স্বাস্থ্যবিধি যথাযথ মেনে চলবে। এখন আমরা কি আশা করি? আমরা আশা করি ধরেন এখন ঢাকা শহর বা মহানগর হচ্ছে গিয়া করোনা সংক্রমণ ইপি সেন্টার বা কেন্দ্র, মূল কেন্দ্র। সেখান থেকে আমরা চাইবো যে কেউ যেন বাইরে না গিয়ে করোনা সংক্রমণ না করে। একটু ছোট্ট করতে হবে, শেষ করতে হবে প্রফেসর খান, ছোট্ট করে। আমি শেষ করছি। গার্মেন্টস এর প্রায় 50 লক্ষ শ্রমিক আছে, তারা যদি ওই জায়গাটায় থাকে স্বাস্থ্যবিধি মেনে, তারা যদি বাড়িতে গ্রামে না ছড়িয়ে দেয়, এটা তো আমরা পজিটিভলি দেখতে পারি। সেখানে আমরা অবশ্যই দাবি করব গার্মেন্টস মালিকরা যে দায়িত্ব নিয়েছে, যারা কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনেই কাজটা করবে, সেই দিকে আমরা নজরটা দিতে পারি, তাহলে আমাদের অর্থনীতিও কিন্তু চাঙ্গা থাকবে। ধন্যবাদ। জি, ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর, একেবারে শেষ প্রান্তে আমরা খুব ছোট্ট করে যদি কিছু বলবার থাকে। ধন্যবাদ। প্রফেসর খান যেটা বললেন যে গার্মেন্টস আমাদের অর্থনীতির অন্যতম স্তম্ভ, অন্য দুটো স্তম্ভের কথা কিন্তু আমরা আলোচনাই করছি, কৃষক এবং প্রবাসী শ্রমিক। প্রবাসী শ্রমিকদের কি ভোগান্তি আমরা দেখেছি, তাদের বিদেশের টিকিটের টাকা নেই, ফ্লাইটের ক্যান্সেলেশন হচ্ছে, কোন রকম সহানুভূতি কি তাদেরকে আমরা দিয়েছি? বরঞ্চ পররাষ্ট্রমন্ত্রী বললেন যে তোমরা যদি এরকম আন্দোলন করো, ছবি তুলে আমরা তোমাদের সৌদি আরবে পাঠিয়ে দেবো, তোমাদের সবকিছু ক্যান্সেল হয়ে যাবে। বাংলার যে কৃষক আমাদের সবাইকে খাওয়িয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে, তারা কি প্রণোদনা পাচ্ছে? সুতরাং সমস্যা হচ্ছে যে যখন আমরা কোনো একটা দিকে একটু ঝোঁকটা বেশি তুলি, আর গার্মেন্টসকে যত খুশি প্রণোদনা দেন, কিন্তু এই গার্মেন্টস তো সরকারের কাছ থেকে টাকা নিয়ে না নিয়ে তো বেতনই দিতে পারে, তাহলে 30 বছর ধরে গার্মেন্টস কি ভিত্তির উপর দাঁড়ালো? এই আত্মসমালোচনাগুলো তো আমাদের করতে হবে। গার্মেন্টস যে ভয় দেখাচ্ছে, সেই ভয়টা কিন্তু আসল না। আমি শেষ কথা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের কাছে যে বৈজ্ঞানিক তথ্যগুলো রয়েছে, সেটাতে আমাদের সংক্রমণ আটকাতে গেলে পারে সামাজিক মেলামেশা, যেটা সোশ্যাল ডিস্টেন্সিং আর ফিজিক্যাল ডিস্টেন্সিং বলে, এটা একেবারে শূন্যের কোঠায় আনতে হবে। ধন্যবাদ। এবং যতক্ষণ পর্যন্ত এটি না করা যাবে ততক্ষণ কিন্তু সংক্রমণ কমানো যাবে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ আব্দুস সবুর এবং প্রফেসর ডক্টর কামরুল হাসান খান আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা হচ্ছিল কোভিড পরিস্থিতি নিয়ে, এবং পরিস্থিতি যে খুব সহসাই নিয়ন্ত্রণে আসবে তেমনটা মনে হচ্ছে না, এবং সে কারণেই লকডাউন, কঠোর লকডাউন, নানা রকমের পরীক্ষা নিরীক্ষা, কিন্তু পরীক্ষা নিরীক্ষা বাদ দিতে হবে। আমার সঙ্গে যে দুজন অতিথি যুক্ত হচ্ছিলেন তারা যেটি বলছেন যে চিকিৎসা, ভ্যাকসিন, স্বাস্থ্যবিধি কোনো বিকল্প নেই। স্বাস্থ্যবিধি আমরা এখন কম বেশি গত 1 বছরের বেশি সময় ধরে জানি যে মাস্ক পরতে হবে, হাত ধোয়ার অভ্যাসটা চালু রাখতে হবে, শারীরিক দূরত্বটা বজায় রাখতে হবে, এবং হাতকে নাক, মুখ, কান থেকে দূরে রাখতে হবে। সভা সমাবেশ বা এক জায়গায় অনেক মানুষ জড়ো হওয়ার জায়গা থেকে নিজেদেরকে নিবৃত্ত করতে হবে। এগুলোই হচ্ছে মেনে চলবার। এবং ওনারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না করোনা শূন্যের কোঠায় আসবে ততক্ষণ পর্যন্ত সকল ধরনের প্রস্তুতি রাখতে হবে, এবং এই যে বিধিবিধান যেগুলো মেনে চলবার কথা ওনারা দুজন বলছেন সেটি অব্যাহত রাখতে হবে। অনেক রকমের সংকটের কথা এই আলোচনার মধ্যে ওনারা দুজনই কম বেশি নিয়ে এসেছেন। প্রশ্ন তুলেছেন দেশটা আসলে কাদের জন্য, যাদের জন্য, তাদের দিকে আমরা কতটা মনোযোগ দিচ্ছি, সেগুলো নিয়ে হয়তো আলোচনা বিতর্ক হতে পারে। তবে আমাদের অনেক রকমের অদক্ষতা আছে, যেটি ডক্টর মোহাম্মদ সবুর বলছিলেন, এর সঙ্গে দুর্নীতি যুক্ত হয়েছে। প্রফেসর কামরুল হাসান খান বলছিলেন যে আমাদের মনিটরিংয়ের সমস্যা, আমাদের কোঅর্ডিনেশনের সমস্যা, আমাদের বাস্তবায়নের দুর্বলতা আছে, এবং জীবন জীবিকাকে আমরা ভারসাম্য বজায় রাখতে চাই, যেটি প্রধানমন্ত্রী বলছেন। ওরা দুজনই সেই জায়গায় একমত যে জীবনটা আসলে বাঁচাতে হবে, জীবন বাঁচলেই জীবিকার প্রশ্ন, তখন জীবিকাটা ঠিকঠাক করা যাবে। এবং আমরা অনেক ক্ষেত্রেই প্রবলেম সলভ করবার চেতনারাই বলছেন, ওনাদের ভাষাই আমি বলছি যে সলভ করবার পরিবর্তে আসলে সেটাকে শিফট করি, এবং এই যে শাস্তির নামে আমরা একজনকে বদলি করে দিই, বদলি কোনো শাস্তি হতে পারে না, ওএসডি কোনো শাস্তি হতে পারে না। এই জায়গাগুলোতে আসলে মনোযোগ দেওয়া দরকার। এবং সবচেয়ে বেশি যেটি এখন দরকার, সেটি সরকারকে স্থির সিদ্ধান্ত নিতে হবে যে এই যে নানা রকমের কমিটি করা হয়েছে, নানা রকমের ব্যক্তিবর্গ আছে পুরো পরিস্থিতি সামাল দেবার জন্য,
তাদের বোধ বুদ্ধি আসলে যথেষ্ট কিনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, নাকি ছড়িয়ে ছিটিয়ে থাকা আরও যারা এই বিষয়ে অবদান রাখতে পারেন তাদেরকে এর সঙ্গে যুক্ত করে আসলে কঠোর একটা শৃঙ্খলার মধ্যে ব্যবস্থাপনা নিয়ে আসা, যেটি আসলে কোভিড অ্যাড্রেস করতে আমাদেরকে সহায়তা করবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।